জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা শুল্ক আরোপ ইস্যুতে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ। এক যুগ পর হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান রাজনৈতিক সংলাপ। আওয়ামী লীগের কেউ এনসিপিতে যুক্ত হওয়ার সাহস দেখালে প্রতিহত করব বললেন এনসিপির সদস্য সচিব। দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে মন্তব্য রাশেদ খানের। এনআইডির তদন্ত করা হবে ৩ শ্রেণীতে। ভ্রমণে অতিরিক্ত অর্থ খরচ করায় ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত। তামিমের এসএসসি পরীক্ষাতে অনীহায়, অস্বস্তিতে বিসিবি। দর্শক, রাতের আয়োজন আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপে দেশের রপ্তানি খাত হুমকির মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তা মোকাবেলায় সক্রিয় হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণে শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণকালে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে ডক্টর ইউনূস আশাবাদ ব্যক্ত করেন যে আলোচনার মাধ্যমে এই সমস্যার ইতিবাচক সমাধান সম্ভব। চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান। শনিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছে ২০১২ সালের সর্বশেষ ২ দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। এবারের সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেটির একটি অংশ, যেটির লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা। এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। তবে বাংলাদেশের হয়ে কে নেতৃত্ব দেবেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সংলাপে ২ দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে। এদিকে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তার এই সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাতে করে কোনোভাবেই এই দলের পুনর্বাসনকে তারা মেনে নেবে না। রংপুর চেম্বার ভবনে এনসিপির সংগঠকদের নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আওয়ামী লীগের কেউ যদি অনুপ্রবেশের চেষ্টা করেন তাদের আইনের কাছে সোপর্দ করার কথাও বলেন আক্তার। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির কোনো প্রোগ্রামে কোনোভাবেই যদি আওয়ামী লীগের কেউ যুক্ত হওয়ার মতো সাহসও দেখায় আমরা তাদের প্রতিহত করব, আমরা তাদের আইনের কাছে সোপর্দ করব। আমরা মনে করি যারা বাংলাদেশে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছেন তারা কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার রাখেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এনসিপির বর্তমানের সম্পর্ক কি, এ বিষয়ে জানতে চান এক সাংবাদিক। জবাবে আক্তার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রতিটি আলাদা আলাদা স্বতন্ত্র সংগঠন। জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দল হিসেবে তাদের যে কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করবে একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এবং সিভিল সোসাইটির প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো বাস্তবায়নে কাজ করে যাবে। দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার বেলা 11:30টার দিকে ঝিনাইদহ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। রাশেদ খান বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে। উপদেষ্টাদের কেউ কেউ গণহত্যাকারী হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দিচ্ছেন। আদালত থেকে উপদেষ্টাদের ইশারায় ডামি এমপিরা জামিন পেয়েছেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো আওয়ামী লীগের দোসরদের দৌরাত্ম্য টিকে আছে। তাই দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, হঠাৎ করে বিভিন্ন মাধ্যম থেকে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি উঠছে। এরা বিগত 17 বছরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা একবারও বলেনি। বিদেশি মদদে তারা ইনিয়ে বিনিয়ে গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায়তারা করছে, কিন্তু 24 জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলগুলো সেই সুযোগ দেবে না।
জাতীয় পরিচয়পত্র সংশোধনে এতদিন সবার জন্য একটি ফরম্যাট তদন্ত প্রতিবেদন পাঠাতেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তবে এখন থেকে প্রবাসী, চাকরিজীবী ও সাধারণ এই 3 শ্রেণীতে ভাগ করে তদন্ত প্রতিবেদন পাঠাতে হবে। এতে এনআইডি সেবা আরো সহজ হবে বলে মনে করছেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রে জটিল সংশোধন, প্রবাসী নিবন্ধন কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সরজমিন তদন্ত করতে বলা হয়। ওই প্রতিবেদনের উপর নির্ভর করে সংশোধন বা নিবন্ধনের কার্যক্রম নিষ্পত্তি করা হয়। তবে এতদিন গতানুগতিকভাবে একটি ফরম্যাটে তদন্ত প্রতিবেদন লিখে পাঠানো হতো, কিন্তু বর্তমানে যে 3 ভাগে প্রতিবেদন লেখার ফরম্যাট তৈরি করা হয়েছে, এতে কর্মকর্তার সময় ও শ্রম কম লাগবে। পাশাপাশি নাগরিকরাও দ্রুত তাদের সেবা পাবে। তারা বলছেন, কারণ এখানে প্রবাসী, চাকরিজীবী ও সাধারণ এই 3 শ্রেণী রয়েছে, সবার জন্য আলাদা আলাদা তদন্ত প্রতিবেদনের ফরম্যাট রয়েছে, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে শুধু টিক চিহ্ন দিতে হবে যে তথ্যের মিল আছে কিনা, আর শেষে সুনির্দিষ্ট মন্তব্য যেন সংশোধন করা যাবে কিনা। আন্তর্জাতিক সংবাদ। ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে বরখাস্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পার্সিয়ান নববর্ষের ছুটিতে শাহরাম দাবিরি ব্যক্তিগতভাবে অতিরিক্ত অর্থ খরচ করে দক্ষিণ মেরুতে ভ্রমণ করায় তাকে বরখাস্ত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ শনিবার এক আদেশ জারির মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে বরখাস্ত করেছেন। এ বিষয়ে মাসুদ পেজেশকিয়ান বলেন, দাবিরির সফরের একটি প্রতিবেদন পর্যালোচনা করার পরই তাকে বরখাস্ত করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, জনসাধারণের অর্থনৈতিক সংকটের মধ্যে সরকারি কর্মকর্তার ব্যয়বহুল বিদেশ সফর গ্রহণযোগ্য নয়, যদি সেটা ব্যক্তিগত খরচেও হয়ে থাকে, কারণ এটি ইরানি কর্মকর্তাদের প্রত্যাশিত সাদাসিধা জীবনযাপনের পরিপন্থী। খেলার সংবাদ। যশোরের ছেলে আজিজুল হাকিম তামিম বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের এই অধিনায়ক চলতি মাসে শ্রীলঙ্কা সফরের জন্য এসএসসি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা কয়েকদিন ধরেই আলোচনায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে যেমন আলোচনার ঝড় উঠেছে, তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরেও তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার গণমাধ্যমকে জানিয়েছেন, তামিমকে শুরুতে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়নি, কারণ সে জানিয়েছিল পরীক্ষা অংশ নেবে। কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সে। বিস্মিত কোচ ও কর্মকর্তারা বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না। আগামী 10 এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। তামিম এবছরের পরীক্ষার্থী ছিলেন। যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার, তবে এবারের সেশনে পরীক্ষা দিচ্ছেন না যুবা এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছেন তামিম। পরীক্ষার জন্য বিসিবি তাকে ছাড়পত্র দিয়েছিল, তবে লঙ্কান সিরিজকেই এগিয়ে রাখলেন তামিম। খেলাধুলার ক্ষেত্রে পরিবার থেকে সবসময়ই সাপোর্ট পান এই ক্রিকেটার। এবারও তার ব্যতিক্রম হয়নি, তার সিদ্ধান্ত মেনে নিয়েছে পরিবার। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। একটু ভুল বা উল্টোপাল্টা কাজ করলে আমরা অনেককেই বলি বা শুনি, বুদ্ধি কি হাঁটুতে রেখে চলিস? এই কথাটি বলা হয় কাউকে প্রচন্ড বোকা বোঝাতে, কিন্তু এমন কিছু প্রাণী আছে যাদের সত্যিই হাঁটুতে থাকে বুদ্ধি, আর সেই বুদ্ধি দিয়েই তারা টিকে আছে, নিজেকে বাঁচিয়ে নিচ্ছে, খাচ্ছে, জীবনযাপন করছে। কারো আবার একটা নয়, কয়েকটা জায়গায় থাকে বুদ্ধি তথা মস্তিষ্ক। এই তালিকায় সবার আগে থাকবে অক্টোপাসের নাম। এই প্রাণীটির আবার বেশি বেশি বুদ্ধি, কম করে 2 হালি, 8টি হাতে, প্রতিটিরই নিজস্ব একটি করে ক্ষুদ্র মস্তিষ্ক থাকে। 2 নম্বরে আছে চোখ। ছোট খণ্ডের মতো এই দেহে ছড়িয়ে থাকে 32টি মস্তিষ্কের মতো গ্যালিয়াং বা স্নায়ুকোষের গুচ্ছ। অনেক মাকড়সার পায়ে গ্যালিয়াং সহ একটি বিস্তৃত স্নায়ুতন্ত্র থাকে। এই ব্যবস্থা চারপাশে কোনো বিপদ আছে কিনা তা অনুধাবন করতে সাহায্য করে। ভাবুন একবার, মাথায় বুদ্ধি না থাকলেও এরা কত দুর্দান্তভাবে চলাফেরা করে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।